একে আমি কি দেখছি, রাসেল ভাইপারের বউ আমাদের জঙ্গলে। এর মানে তো আমরা সবাই বিপদে আছি, কিন্তু রাসেল ভাইপারের বউ এখানে কি করে আসলো? না না, এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। কিন্তু আমি এবার কি করবো? কাল সকালে রাজান সাহেবের কাছে যাব। সকাল হওয়ার পর টুনি চিড়িয়া রাজামশাইয়ের কাছে চলে আসলো। রাজা মশাই, আপনি জানেন কাল রাতে কি হয়েছে? দাঁড়ান, আমি আপনাকে বলছি। কাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছিল, তাই আমি আমার বাড়িতে যেতে পারি নাই, সেজন্য আমি একটা গাছে আশ্রয় নিয়েছিলাম। এইরকম কথা শুনে তখন রাজামশাই বলল, ও, অনেক বৃষ্টি ছিল তাই তুমি তোমার বাড়িতে যেতে পারো নাই, তাই হয়তো তোমার অনেক কষ্ট হয়েছে, তাই তুমি আমার কাছে আসছো তোমার একটি ঘর নেওয়ার জন্য। এইরকম কথা শুনে তখন পাখিটি বলল, না না রাজা মশাই, আমি তো বলতে চেয়েছিলাম কাল রাতে ঝড়ের কবলে পড়ে রাসেল ভাইপারের বউ আমাদের জঙ্গলে চলে এসেছে। এখন আমি আপনি সবাই বিপদে আছি, রাসেল ভাইপার তার বউকে খুঁজতে খুঁজতে হয়তো এই জঙ্গলে চলে আসতে পারে। আপনি আপনার মন্ত্রীর কাছে যান আর তাকে এই খবরটা জানান। পাখিটির মুখে এইরকম কথা শুনে তখন রাজামশাই তাড়াতাড়ি করে মন্ত্রীর কাছে চলে গেল। মন্ত্রীর কাছে পৌঁছে তখন রাজামশাই বলল, শোনো মন্ত্রী, আমাদের জঙ্গলে নাকি রাসেল ভাইপারের বউ কাল ঝড়ের কারণে চলে এসেছে। কাল রাতে ঝড় বৃষ্টির কারণে আমাদের জঙ্গলের পাখিটি তার বাসায় পৌঁছতে পারে নাই, সেই দেখেছে গাছ থেকে। এখন আমি তোমার কাছে এসেছি, আমরা রাতে ওই রাসেল ভাইপারের বউকে খুঁজবো। এইরকম কথা শুনে তখন শিয়ালটি বলল, কি বলেন রাজামশাই, রাসেল ভাইপারের স্ত্রী যদি আমাদের জঙ্গলে এসে থাকে তাহলে তো আমাদের অনেক বিপদ। এটা অনেক বিষাক্ত সাপ, এটা কামড় দিলে কেউ বিষ নামাতে পারে না। যেভাবেই হোক আপনার প্রজাদেরকে বাঁচাতেই হবে। আচ্ছা, আমার কথা মন দিয়ে শুনো, আজ রাতে তুমি চলে এসো, আমরা তিনজন মিলে ওই সাপটিকে খুঁজবো। আর হ্যাঁ মন্ত্রী, এই সাপটির কথা যেন অন্য প্রজারা জানতে না পারে, তা না হলে তারা অনেক ভয় পাবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনি নিশ্চিন্তে যান, আমি কাউকে এই ঘটনাটি জানাবো না। আমি রাত হলে আসছি আপনার কাছে। শিয়ালের মুখে এইরকম কথা শুনে তখন রাজামশাই খুশি হয়ে তখন সেইখান থেকে চলে আসলো। এর কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে আসলো। অন্ধকারের সাথে সাথে অনেক জোরে বৃষ্টিও নেমে পড়লো। যাক পাখি, তুমি এসেছো, ভালোই হয়েছে। তুমি উড়ে উড়ে তাড়াতাড়ি করে খুঁজতে পারবে। তুমি একা গিয়ে খুঁজবে, আমি আর আমার মন্ত্রী চারদিকে খুঁজবো। আর হ্যাঁ পাখি, একটি কথা মনে রাখবে, ওকে দেখলে ওর কাছে কোনো সময় যাবে না, আগে আমাকে খবর দেবে। হে মহারাজ, আপনার আমার চিন্তা করবেন না, আপনাদের চিন্তা করবেন, কারণ আমি থাকবো উপরে আর আপনারা থাকবেন নিচে। পা কোথায় রাখছেন, একটু নিচের দিকে থাকিয়ে ফেলবেন। হ্যাঁ পাখি, অবশ্যই। আচ্ছা, তাহলে তুমি উড়ে যাও, গিয়ে ওই রাসেল ভাইপারের বউকে খুঁজে বের করো। এইরকম কথা শুনে তখন পাখিটি উড়ে চলে গেল। পাখিটি গভীর রাতে গভীর বৃষ্টির মাঝে গভীর জঙ্গলে রাসেল ভাইপারের স্ত্রীকে খুঁজছিল। আর ওইদিকে রাজা মশাই আর মন্ত্রী এত গভীর রাতে গভীর বৃষ্টির মাঝে ভিজে ভিজে রাসেল ভাইপারের স্ত্রীকে খুঁজছিল, কিন্তু রাসেল ভাইপারের স্ত্রীকে তারা কোথাও দেখতে পাচ্ছিল না। তারা তিনজন মিলে নদী নালা ও খাল বিল অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও রাসেল ভাইপারের স্ত্রীকে পায়নি। এভাবে খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়, তারপরও রাসেল ভাইপারের স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। সকাল হওয়ার পর তারা তিনজন আবার একসাথে হলো। এরপর পাখিটি রাজামশাইকে জিজ্ঞেস করলো, রাজা মশাই, আমি তো তাকে খুঁজে পাইনি, আপনার কি তাকে কোথাও দেখেছিলেন? নদী নালা খাল বিল আর জঙ্গলে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি তাকে। আপনারা কি তাকে পেয়েছেন মহারাজ? না না পাখি, আমরাও তাকে পাইনি, অনেক জায়গায় তাকে খুঁজেছি, কিন্তু কোথাও দেখা গেল না তাকে। আচ্ছা পাখি, এমন তো নয় রাসেল ভাইপারের স্ত্রী কোনো গর্তে কিংবা গভীর জঙ্গলে হয়তো হারিয়ে গেছে। এত বৃষ্টির কারণে হয়তো আমরা তাকে দেখতে পাইনি, আর জঙ্গলে তো অনেক অন্ধকারও ছিল। জানো, আমার চিন্তা হচ্ছে আমার প্রজাদের নিয়ে, তাদের যদি কিছু হয়ে যায়। কম কথা শুনে তখন পাখিটি বলল, না না মহারাজ, আপনার প্রজাদের কিছু হবে না। আচ্ছা মহারাজ, আমার শরীরটা অনেক দুর্বল লাগছে, আমি বিশ্রাম করতে যাই, আপনিও বিশ্রাম করুন। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। হ্যাঁ পাখি, আমি জানি তোমরা আছো, আমার কোনো চিন্তা নেই। তোমরা থাকতে আমার কিসের চিন্তা। আচ্ছা যাও, তুমিও গিয়ে বিশ্রাম করো, আমরাও গিয়ে বিশ্রাম করি। আর একটি কথা মনে রাখবে পাখি, একদম সাবধানে থাকবে, রাসেল ভাইপারের স্ত্রী আমাদের এই জঙ্গলে আছে। এরকম কথা শুনে তখন সবাই সেখান থেকে চলে আসলো বিশ্রাম নেওয়ার জন্য। রাজামশাই তার গুহায় বিশ্রাম নিচ্ছিল, আর তখন গাভী দৌড়ে এসে বলল, মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে।
হোয়াট, কি হয়েছে? আমার জঙ্গলে কি হয়েছে? তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তো বৃহৎ গাভী এভাবে দৌড়ে রাজামশাইয়ের কাছে কেন আসলো, আর সাপটি যেহেতু জঙ্গলে এসেছে কোথায় গিয়েছে সেটি আমরা নেক্সট পার্টে দেখব। বৃহৎ সময়ের অভাবে আমি সম্পূর্ণ পর্ব দিতে পারি নাই। তো বৃহৎ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।